প্লাজমোডেজমাটা সম্পর্কে খেয়াল আছে কারোর? এর আগের দিন কোষ প্রাচীর বলতে বলতে এই জায়গাটা ভুলে গেছিলাম খুব সম্ভবত। কোষ প্রাচীরে আমরা কি দেখেছিলাম, যদি একটা উদ্ভিদ কোষকে আমরা কনসিডার করি, প্রাইমারি, সেকেন্ডারি আর মিডল ল্যামেলা, মোটামুটি এই তিনটে। কিছু কিছু ক্ষেত্রে প্রগৌণ মানে সেকেন্ডারি পরেও প্রগৌণ কোষ প্রাচীর থাকে। এ তো গেল কোষ প্রাচীরের ঘটনা। এবার কোষ প্রাচীর মানে বাইরের একটা প্রাচীরের মতো আবরণ, যেটা ডেড সেল দিয়ে তৈরি, মৃত কোষ দিয়ে তৈরি, সজীব না। ভেতরে যেটা আছে প্রোটোপ্লাজম আমরা যাকে বলি, এটা তো সজীব, এর তো প্রাণ আছে। এবার পাশাপাশি দুটো কোষের মধ্যে এই সজীব প্রোটোপ্লাজমের যে সংযোগ, এখানে ছোট ছোট কোষ প্রাচীরের মধ্যে আমরা বলেছিলাম মনে আছে ভেদ্য কোষ প্রাচীর, ও কিন্তু অর্ধভেদ্য না, এই কারণেই বলা হয়েছিল ভেদ্য। সিলেক্টিভলি পারমিয়েবল না, একে বাঁচতে দেবো ওকে আটকাবো এরকম কোনো বাছ বিচারও নেই। তুই আসছিস আয়, তুই বেরোবি বেরো, এরকম। সেল ওয়ালে ছোট ছোট পোর থাকে, সেল প্লাজমা তোমার প্লাজমা পর্দাতেও থাকবে, ওই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে সজীব প্রোটোপ্লাজমের পাশাপাশি একটা কানেকশন বা ব্রিজ গঠন, যেমন সেতু, নদীর দুপাশে সেতু হয় না, ধরো এদিকে একটা পুল, মধ্যখান দিয়ে জল আসে, এদিকের পুল এদিকের পুল, এই পুলটাকে তো কানেক্ট করছে দুদিকে, সেরকম দুটো কোষের সজীব প্রোটোপ্লাজমের কানেকশন যেটা ইন্টারপ্লাজমিক ব্রিজ, সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, খেয়াল রেখো। এটা একটা পয়েন্ট বলতে বলেছিলাম, আর কি পয়েন্ট খেয়াল আছে? প্রগৌণ কোষ প্রাচীর জাইল্যান দিয়ে তৈরি। যদি কোশ্চেন করে কি উপাদান দিয়ে তৈরি, তাহলে লিখবে জাইল্যান। আর নর্মাল ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি মনে আছে? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ। গৌণ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ওটা প্রগৌণ, লিগনিন, সুবেরিন, এগুলো দিয়ে তৈরি, যে কারণে শক্ত বা রিজিডিটি ব্যাপারটা আসে। আর যদি বলি ইউক্যারিওটিক কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, বলো বলো। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক বলছি, আমি প্রোক্যারিওটিকে গেছি, ইউক্যারিওটিক থেকে আগে আদিম মিউকোপলিস্যাকারাইড বলেছিলাম। ওরা না হয় আসেনি, যারা ছিল প্রথম থেকে তাদের তো খাতার মধ্যে থাকবে, খাতাটাকে একটু রিভিশন দেবে ক্লাস শুরুর আগে, তাহলে কিছুই না। রিভিশন এই কারণে বলা হয় যাতে করে মাথার মধ্যে থাকে। নিউক্লিয়াসের পরে বলেছি। হ্যাঁ, যে বললো সে ঠিক বললো। খাতার মধ্যে ছোট্ট করে লেখো, গলগি বডির কোষীয় ক্ষরণের ভূমিকা। কোষীয় ক্ষরণে গলগি বডি কিভাবে পার্ট নেয়? বলছি,
বলে দিচ্ছি। ফার্স্ট পয়েন্টটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে রাইবোজোমাল স্টেজ। ফার্স্ট পয়েন্ট যেটা আছে রাইবোজোমাল স্টেজ। এখানে কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেলের মধ্যে, এরকম করে থাকে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনটা এরকম তো, এর গায়ে বসে থাকে রাইবোজোম। মনে পড়ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? স্মুথের গায়ে থাকবে না, কিন্তু রাফের গায়ে গোটাটা ভর্তি হয়ে থাকবে। এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের মেন ফাংশন কি? প্রোটিন সিনথেসিস করা। তাহলে ওর গায়ে বসে থাকা রাইবোজোম গুলো প্রোটিন সিনথেসিস করছে, সেটাই হচ্ছে এখানে ফার্স্ট স্টেজ, রাইবোজোমাল স্টেজ। মানে রাইবোজোমে প্রোটিন সিনথেসিস শুরু হলো। এবার রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়ে যাওয়ার পর সিস্টার্নাল স্টেজ। এখানে রাইবোজোম আছে, আর এই যে নালীর মতো অংশগুলো, সেগুলোকে আমরা সিস্টার্নি বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি আছে আলাদা, আর গলগি বডির আলাদা সিস্টার্নি আছে, কিন্তু দুটোর গঠন সিস্টার্নি তো সেম সেম। ওপরে গায়ে বসে থাকা ওই রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়ে তারপরে এই নলের মধ্যে ঢুকলো, তাই জন্য সিস্টার্নাল স্টেজ। সিস্টার্নিতে ঢুকে গেল। কার সিস্টার্নিতে ঢুকলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে ঢুকলো। এবার এখান থেকে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট সিস্টার্নিতে ঢুকে গেছিল। এর কাছাকাছি ধরো গলগি বডি আছে, এটা গলগি বডি কি আছি, মাইক্রোটিবিউলস গুলো বা সিস্টার্নি, বেসিক্যালি সিস্টার্নি থলির মতো। ওর দুটো ফেস ছিল, একটা সিস ফেস একটা ট্রান্স ফেস, মনে পড়ছে? এবার একদিকে ধরো তোমার ওর ভেসিকল গুলো আছে, একদিকে ভ্যাকুওল আছে। গায়ের মধ্যে লাগিয়ে রাখলাম ভ্যাকুওল গুলো, গোল গোল যেটা আঁকলাম সেটা ভ্যাকুওল, মানে ফাঁকা থলির মতো অংশ আছে। ওই থলির মতো অংশের মধ্যে এই সিস্টার্নির এখান থেকে আস্তে আস্তে ফলিত পদার্থ যেটা প্রোটিন তৈরি করেছিল রাইবোজোম, সেটাকে ট্রান্সপোর্ট করে দিল। তাহলে কি হলো, একটা সেম সেল, ওই সেলের মধ্যে একটা অঙ্গাণু থেকে আরেকটা অঙ্গাণুর মধ্যে জিনিসের ট্রান্সপোর্ট হচ্ছে, তাই জন্য নাম হলো ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। যদি দুটো আলাদা সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতো তখন নাম হতো ইন্টার সেলুলার। একটা জিনিস এটা খেয়াল রাখবে, ইন্টার, ইন্ট্রা হচ্ছে উইদিন, তোমার ভেতরে তোমার শরীরের কোনো কিছু নিয়ে যদি বলে তখন হবে ইন্ট্রা। আর ইন্টার মানে তোমাদের দুজনের মধ্যে ইন্টার স্কুল কম্পিটিশন হয় না, এটা দিয়ে মনে রাখবে। ইন্টার স্কুল কম্পিটিশন মনে রাখবে যে দুটো স্কুল আলাদা আলাদা, অতএব ইন্ট্রা মানে নিজে। একই স্কুলের ক্লাস 7 ক্লাস 6 এর মধ্যে কম্পিটিশন যদি হয় তখন বলবে ইন্ট্রা, আর দুটো আলাদা হলে ইন্টার। ঠিক আছে, তো এবার এটা কি হলো তাহলে, ইন্টার না ইন্ট্রাসেলুলার? ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, একই সেলের মধ্যে। এবার এর ভ্যাকুয়ালের মধ্যে ঢুকে পড়লো। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কনডেনসেশন অফ সিক্রেটারি ম্যাটেরিয়ালস, মানে যে খরিত পদার্থগুলো, প্রোটিন বেসিক্যালি যে প্রোটিনগুলো সিনথেসিস করেছিল সেগুলোর এবার ঘনীভবন হবে। ঘনীভবন মানে এমনিতে অনেক লিকুইডিফাইড ফর্মে আছে, তরল ফর্মে আছে, জল বেশি আছে, সেটা থেকে জলগুলো ছেড়ে দিতে শুরু করলো। ঠিক মানে ঘন প্রোটিনের অংশটুকুটাই সঞ্চয় করে রাখবে, বাদ বাকি জল বেশি সঞ্চয় করে রাখলে ওর জায়গাটা নষ্ট হচ্ছে। এক গ্লাস জলের ক্যাপাসিটি আছে, আমি এক গ্লাস জলের মধ্যে যদি ধরো ওর ওয়াটার বটলটা যেটা আছে ওর মিনিমাম ক্যাপাসিটি ধরে নিচ্ছি 500, এবার সেখানে আমি 500 জলও রাখতে পারি, 500 চিনিও রাখতে পারি, 500 শরবতও রাখতে পারি, পারি। কিন্তু যদি আমি 500 চিনি রাখি তাহলে ওই 500 চিনি থেকে পরবর্তী ক্ষেত্রে আমি একসাথে প্রায় 20 গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবো প্রয়োজন পড়লে। তাহলে জমিয়ে রাখার জন্য আমি সলিড ফর্ম করছি, ওটাই হচ্ছে কনডেনসেশন, বাংলাতে হয় বলে ঘনীভূত, ঘনীভবন, ঘনীভূত করা, জল ছেড়ে দিয়ে সলিড পোর্শনটা থেকে রাখা। নেক্সট হবে ইন্ট্রাসেলুলার স্টোরেজ, ঘনীভবন হয়ে গেল। এবার ভ্যাকুয়াল থেকে আস্তে আস্তে ভেসিকলে যাবে। ভেসিকল মানে কি, থলিগুলোর মধ্যে যখন জিনিসগুলো খরিত পদার্থগুলো সঞ্চয় হয়ে থলিগুলো আলাদা হয়ে গেছে, ও আর সিস্টার্নির সাথে আটকে নেই, বোঝা গেল? সিস্টার্নির সাথে লেগে থাকা অবস্থাতে ওর নাম থাকবে ভ্যাকুয়াল। একই জিনিস কেটে
একটা থলি হিসেবে আলাদাভাবে যখন নিজেকে রিপ্রেজেন্ট করবে তখন ওর নাম হবে ভেসিকল। তাহলে ঘনীভূত অবস্থায় সিক্রেটরি ম্যাটেরিয়ালস বেসিক্যালি প্রোটিন কার মধ্যে থাকবে? ভেসিকল না ভ্যাকুয়াল? ভেসিকল, ভেসিকলের মধ্যে থাকবে। সেটাকে কি বলবো? ইন্ট্রাসেলুলার স্টোরেজ। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলো, পরবর্তী ক্ষেত্রে যখন যেরকম প্রোটিনের দরকার পড়বে তখন এই ভেসিকল গুলো নিজে থেকে রিলিজ করবে। কিভাবে রিলিজ করবে? সেটা হচ্ছে এক্সোসাইটোসিস, কোষের উদ্গীরণ। কিভাবে হয়? ভেসিকল। এবার কোষ থেকে ও বেরোবে। এই ভেসিকল গুলো কোষের কোষ পর্দার কাছাকাছি এলো। এও তো পর্দা বেষ্টিত, একটা পর্দা দিয়ে আবৃত। তো এর পর্দা আর কোষ পর্দাটা একসাথে ফিউজড হলো, মানে মিশে গেল। যে জায়গাটাতে ফিউজড হলো সেই জায়গাটাতে পরবর্তী ক্ষেত্রে কোষ চাপ বৃদ্ধি পাবে এবং তার মধ্যে দিয়ে এই জায়গাটা এরকম ফেটে গেল। ঠিক আছে? ফেটে যাওয়ার সাথে সাথে ওর ভেতরে যেটা কন্টেন্ট ছিল, মানে প্রোটিন যা ছিল, সেটা কোষ থেকে বাইরে বেরিয়ে গেল। এই পদ্ধতিটাকেই বলা হয় এক্সোসাইটোসিস, কোষের বাইরে বেরিয়ে যাওয়া, তাই জন্য নাম হচ্ছে এক্সো। এই একই জিনিস যদি কোষের ভেতরে ঢোকাতে হতো তখন সেটার নাম হয়ে যেত এন্ডো। এন্ডোসাইটোসিসের আবার দুটো ভাগ, কি কি? পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস। জল জাতীয় কোনো জিনিস যখন নেবে তখন পিনো, পান করি জল, আর ফ্যাগো হচ্ছে গিলে ফেলে, সেই গিলে ফেলা থেকে ফ্যাগো। তাহলে এই গলগি বডির কোষীয় ক্ষরণের ক্ষেত্রে বেসিক এটা হচ্ছে ভূমিকা। খেয়াল থাকবে। স্লাইড চেঞ্জ করে জিজ্ঞেস করবো, বলতে পারবে? বলো তো, এক একজন এক একটা করে পয়েন্ট বলো। সিস ফেজ, ট্রান্সফেজ। ট্রান্সফেজকে পরিণত তল বলে। এই ট্রান্সফেজের কাছাকাছি সমস্ত ভেসিকল গুলো বসে থাকে, আর সিস ফেজের কাছাকাছি বসে থাকবে হচ্ছে ভ্যাকুওল গুলো। ঠিক আছে? মনে থাকবে? মাথায় ছোট্ট করে হেডিং করো, প্লাস্টিড। প্লাস্টিড, পারমিতা। প্লাস্টিড একক পর্দা বেষ্টিত না দ্বিপর্দা বেষ্টিত? ওকে বলতে দাও। ভালো কথা, প্লাস্টিক দ্বিপর্দা বেষ্টিত। এমন একটা প্লাস্টিকের নাম বলো তো যেখানে কোনো রঞ্জক থাকে না। লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের মধ্যে যদি আমি বলি শ্বেতসার জমা হয়ে থাকে এই ধরনের কোষগুলোর কি নাম? শ্বেতসার। পারবে? চেষ্টা করো লাজিজ। শ্বেতসার সঞ্চয় করে রাখছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে ভ্যারাইটি আছে তো আরো। শ্বেতসার যে রাখছে সঞ্চয় করে তাকে কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট বলবো? বলবো তো। আর এমনি প্লাস্টিকের কত রকম হয়? আর বাদ বাকি দুটো কি কি? ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কাকে বলবো? সবুজ রঙের নাম আছে, বায়োলজিতে তুমি সবুজ রং বলতে পারবে।
ক্লোরোফিল, লেখক, সবুজ রং না, ক্লোরোফিল। ক্লোরোফিলের উপস্থিতির জন্য সবুজ রঙের দেখতে হয়। ঠিক আছে, ক্রোমোপ্লাস্টিতে কি ধরনের রং থাকে? ক্লোরোফিল বাদে বাদ বাকিগুলো থাকবে, জ্যান্থোফিল, সায়ানিন, বাদ বাকি যা থাকে। প্লাস্টিকের গঠনের মধ্যে থাইলাকয়েডের নাম শুনেছো? থাইলাকয়েডকে প্লাস্টিকের গঠনগত একক বলে, বলে তো? সবুজে সবুজ ফুল। প্লাস্টিকের বাইরে বহিঃপর্দা থাকলো দুটো পর্দা দিয়ে ঘেরা, ভেতরে থাকলো হচ্ছে স্ট্রোমা বা ধাত্র, তারপরে যেটা অংশ থাকলো সেটা হচ্ছে থাইলাকয়েড। এই তিনটা স্ট্রাকচার লিখে নাও। প্লাস্টিকের গঠনে বাইরে পর্দা, সেকেন্ড স্ট্রোমা বা ধাত্র, থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে থাইলাকয়েড। এবার এই থাইলাকয়েড, এই যে পুরো স্ট্যাকটা এঁকেছি না হলুদ হলুদ, পুরোটা এই যে 1 2 3 4 5 পাঁচটা গিনির মতো অংশ, পুরোটাকে নিয়ে বলবো এক একটা থাইলাকয়েড। খেয়াল থাকবে, ধরো যদি হলুদ গুলোকে আমি ছোট্ট ছোট্ট 5 টাকার কয়েন ভাবি, এখানে 5 টাকা একটা রাখলাম, একটা রাখলাম, একটা রাখলাম, করতে করতে 10খানা 5 টাকা রাখলাম। বুঝতে পারছো? 10খানা 5 টাকার কয়েন রাখার পর যে স্ট্যাকটা তৈরি হলো, স্ট্যাকের বাংলা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই যে থামের মতো একটা স্ট্রাকচার তৈরি হলো, ওই পুরো স্তম্ভটাকে বলবো হচ্ছে থাইলাকয়েড। মাথায় ঢুকছে? থাইলাকয়েড, তার ভেতরে যে গিনির মতো স্ট্রাকচার গুলো আছে সেগুলো হচ্ছে গ্রানা, সিঙ্গলে বলবো গ্রানাম। ঠিক আছে, এবার একটার সাথে আরেকটা স্ট্রোমা ল্যামেলি দিয়ে কানেকশন থাকে। কি থাকে? স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলি মানে মধ্যপর্দা, মধ্যপর্দা সবসময় দুটো কোষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে থাকে। স্ট্রোমা বাদ বাকি যেটা ধাত্র, মানে যেটার বেস যে ধরে রাখে তাকে বলে ধাত্র। এই ঘরের মেঝেকে যদি আমি কনসিডার করি তাহলে এই ঘরের মেঝে হচ্ছে ধাত্র, আমরা এখানে বসে আছি সেরকম। এই ধাত্রের মধ্যে এই সমস্ত থাইলাকয়েড গুলো আছে, থাইলাকয়েডের ভেতরে গ্রানাম গুলো আছে। এবার এই এক একটা গ্রানাম, এই যে চাকতির মতো অংশটা, তার ভেতরে ক্লোরোফিল বসে থাকে। ক্লোরোফিল গুলো সূর্যের আলো বাইরে থেকে আসছে, পাতাতে পড়ছে, পড়ছে তো? সূর্যের আলোতে আমরা এইচ নিউ বা এইচ ল্যামডা, এইচ নিউই বলি, সূর্যালোকের শক্তি, নিউটাকে দিয়ে প্রকাশ কর। এবার উত্তেজিত ফোটন কণা, মানে সূর্যের আলোর মধ্যে যে শক্তিটা আছে বেসিক্যালি সৌরশক্তি, সেটা যখন এই ক্লোরোফিল গুলোকে হিট করবে, ধাক্কা মারবে, তখন ও উত্তেজিত হবে। ক্লোরোফিল, ক্লোরোফিল উত্তেজিত হয়ে অ্যাক্টিভ ফর্মে আসবে, তারপরে ফার্দার জলের বিশ্লেষণ বা খাবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু করবে পাতাতে। কেন পাতাতে করতে পারছে? কারণ পাতাতেই বেসিক্যালি এই ক্লোরোফিলটা থাকে। সূর্যালোকে কোয়ান্টিজম কণাও বলে, খেয়াল রেখো, ছোট করে লিখে রেখো। সূর্যালোকের সূর্য সৌরশক্তির কণা, যেটা কণা ফর্ম, সেটাকে কোয়ান্টিজম কণা বলে। কোয়ান্টিজম কণা ক্লোরোফিলকে এসে হিট করে বা আঘাত দেয়, তার ফলে ক্লোরোফিল উত্তেজিত হয়, উত্তেজিত হওয়ার পর সালোকসংশ্লেষ প্রক্রিয়া শুরু করে। কোয়ান্টিজম কণা। আচ্ছা, যদি বলি কোশ্চেন করি, কোয়ান্টিজম কণার মধ্যে কি শক্তি থাকে, সেটা উদ্ভিদের পাতার ক্লোরোফিলের কি শক্তিতে কনভার্ট হয় বা রূপান্তর হয়? সৌরশক্তিটা অ্যাকচুয়ালি কি শক্তি? হ্যাঁ, ফোটন। রাতে দেখতে পাই আমরা সূর্য, তার ফলে কি থাকে? আকাশে অন্ধকার, অমাবস্যা আছে, চাঁদও নেই, কি থাকবে? অন্ধকার মানে কি? আলোর অনুপস্থিতি, আলোক শক্তি। সূর্যের আলোর শক্তি, আলোক শক্তি, ওটাকে তুমি ফোটন কণা বলছো, কোয়ান্টিজম কণা বলছো, ঠিক আছে। তাহলে আলোক শক্তি পাতাতে কিসে কনভার্ট হয়? রাসায়নিক শক্তি রূপে কনভার্টেড হয়ে ওটাকে স্থিতিকরণ করে, ধরে রাখছে। এই যে গ্লুকোজ তৈরি করবে ফটোসিনথেসিসে, ওটা তো খাবার, ওই শক্তিটাকে তো ওখানে ধরে রাখলো,
গ্লুকোজ এখনো, গ্লুকোজের মধ্যে বেসিক্যালি 686 কিলো ক্যালোরি যে থাকলো, সেটা কি, কোথা থেকে পেলো ওই শক্তিটা? সূর্যের শক্তি। সূর্যের শক্তিটাকে খাবারে কনভার্ট করে ধরে রাখলো, এমন ভাবে ওখানে ঢুকিয়ে দিল যাতে ওই খাবারটা পরবর্তীকালে যে নেবে, গরু, ভেড়া, ছাগল, মানুষ যেই খাক না কেন, তার কাছে গিয়ে ওই শক্তিটা সে ইউটিলাইজ করতে পারবে। আমরা ডিরেক্ট গাছের মানে সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে গেলে আমাদের সঙ্গে খাবার তৈরি হবে? হবে না। ক্ষমতা নেই ওই শক্তিটাকে কনভার্ট করার, গাছের ক্ষেত্রে আছে। লেখা হয়ে গেছে। একটা এককোষী প্রাণীর নাম বলো যার ক্ষেত্রে সে প্রাণী কিন্তু তার কাছে ক্লোরোফিল আছে, তার জন্য সে খাদ্য তৈরি করতে পারে। অ্যামিবা? শুধু অ্যামিবা না, তার আগের পেছনে কিছু একটা আছে? ঠিক আছে। রাইবোফোরিন এখন কথা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোফোরিন নামক এক ধরনের গ্লাইকোপ্রোটিনের সাহায্যে রাইবোজোমগুলো দৃঢ়ভাবে আটকে থাকে। ঠিক আছে। রাইবোজোমের দুটো গঠনের মেন পার্ট, একটা বড় অধঃএকক, একটা ছোট অধঃএকক। ঠিক আছে। বড় অধঃএককের ক্ষেত্রে তিনটি অংশ থাকে, ছোট অধঃএককের ক্ষেত্রে চারটি অংশ থাকে। লেখা হয়ে গেলে বলো, স্লাইড চেঞ্জ করবো। হয়ে গেছে। বড় অধঃকের তিনটি অংশ যেটা আছে সেটা লেখো, অভিক্ষেপ, ভাঁজ এবং বৃন্ত। বড় অধঃএককের ক্ষেত্রে তিনটি অংশ হচ্ছে, প্রথমে অভিক্ষেপ, দ্বিতীয় হচ্ছে ভাঁজ, তৃতীয় হচ্ছে বৃন্ত। বৃন্ত বা স্টক হয়েছে। অভিক্ষেপ, ভাঁজ, বৃন্ত। ছোট অধঃএককের চারটে স্তর বা চারটে অংশ যেটা, সেটা লিখে নাও। মস্তক মানে মাথা, ভূমি বেস, প্ল্যাটফর্ম খাঁজ। মস্তক, ভূমি, প্ল্যাটফর্ম, খাঁজ বা ক্লেফট। খাঁজ, খাঁজ।
আঁকাটা এঁকেছি, এটা হচ্ছে বেসিক্যালি রাইবোসোমের দুটো সাব ইউনিট, ছোট অধঃএকক আর বড় অধঃএককে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। নর্মাল ধাত্রতে মানে সাইটোপ্লাজম, কোষের ধাত্রর মধ্যে এরা আলাদা আলাদা ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে নাকি একসাথে থাকে? আলাদা আলাদা ভাবে থাকে না একসাথে থাকে? আলাদা আলাদা ভাবে থাকে। যখন প্রয়োজন কোষের ক্ষেত্রে দেখা যায় যে ওর প্রোটিন তৈরি করার দরকার পড়েছে, ডিএনএ হয়ে গেছে, আরএনএ হয়ে গেছে, এবার প্রোটিন লাগবে। আমাদের বিভিন্ন হরমোন এনজাইম আছে, সেগুলো সবই বেশিরভাগ প্রোটিন ইন নেচার। ঠিক আছে, পেপটোন এগুলো সব পড়েছো না, এনজাইম সব প্রোটিন। তাহলে ওই হরমোন বা এনজাইম তৈরি করার জন্য প্রোটিন লাগবে। তো এই সিগন্যালিং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রোটিন গুলো তৈরি হতে শুরু করে। ঠিক আছে, গেল গল্প এটা। সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন দরকার পড়লো তখন সমস্ত সাব ইউনিট গুলো কাছাকাছি আসবে এবং সেই হিসেবে সাজবে। কার উপরে সাজবে? কার উপরে বসে আছে? এমআরএনএ, লাল এমআরএনএ। এমআরএনএ কেন নাম এমআরএনএ? মেসেঞ্জার আরএনএ। আরএনএ যখন তৈরি হয় তখন ওর কাটছাট হয়, যেমন মাছ খাওয়ার সময় অনেকে মাছের লেজ বাদ দিয়ে দেয়, মাথা বাদ দিয়ে দেয়, ওরকম আরএনএ তৈরি হয়ে গেল তো বাচ্চা আরএনএ, ওখানে অনেক ইনফরমেশন থাকতে পারে। ততটুকু ইনফরমেশন নেবে যতটুকু ইনফরমেশন থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো কার্যকরী প্রোটিন তৈরি করতে পারবে। কার্যকরী প্রোটিন, যে প্রোটিন আমার শরীরে তোমার শরীরে কাজ করতে সক্ষম, ফালতু প্রোটিনকে তৈরি করবে না। এবার ওই কাটিংটাকে স্প্লাইসিং বলে, আরএনএ স্প্লাইসিং। আরএনএ স্প্লাইসিং হয়ে যাওয়ার পর যেটা তৈরি হয় সেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএ এর মধ্যে ঠিক ততটুকুটাই ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে, এক একটা ইনফরমেশন কোনটা জায়গাতে কোনটা করলে কোন প্রোটিন তৈরি হবে, পরপর অ্যামাইনো অ্যাসিড সাজবে। ওই কারণে এমআরএনএ এর ওপর এসে দুটো সাব ইউনিট বসে, উপরের দিকে ছোটটা, নিচের দিকে বড়টা বসলো। বসে যাওয়ার পর এই যে এখানে যে লাল বুটি বুটি গুলো দিয়েছি, ওটা এমনি এমনি দিইনি, ওগুলো হচ্ছে কোডন, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কটা? 20টা। 20টা, মানে ওগুলো আমাদের শরীরে দরকার কিন্তু আমরা তৈরি করতে পারি না, আমাদের কোনো না কোনো ফর্মে খাবারের মধ্যে দিয়ে নিতে হয়, সেগুলো কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার এই কোডন গুলো দেখবে, আর টিআরএনএ এর নাম টি কেন? ট্রান্সফার আরএনএ। ওই টিআরএনএ গুলো গিয়ে এর কোড মিলবে, ঠিক যেমন তালার খাঁজের সাথে মিলে চাবি থাকে, ওরকম এক একটা কোড গুলো আছে। ওই কোড গুলো পড়ে ওরকম খাঁজের সাথে মিলবে, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলোকে চুল ধরে যাকে বলে টেনে তুলে আনবে। কে করবে ওই কাজটা? ট্রান্সফার আরএনএ। তার জন্য ট্রান্সফার আরএনএ এখানে বসে আছে, আর ওর মাথায় 3টে অ্যান্টিকোডন স্ট্র্যান্ড আছে, যেটা বুটি বুটি করে দেওয়া আছে। মানে এর একটার কোডন একটার অ্যান্টিকোডন, তারপরে গিয়ে দুটো খাঁজে খাঁজে মিলে যায়। বোঝা গেল কি বলছি? এবার একটা করে ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড করে আনবে, একটা করে ক্লিপিং হবে, মানে খাঁজ করে দিল, খাঁজের মধ্যে ঢুকে গেল। এইখানে দেখো একটা খাঁজ আছে, সুড়ঙ্গ, টানেল, বড় অধঃএককে। ঠিক টিআরএনএ আনবে, অ্যামাইনো অ্যাসিড বসবে, একটা করে ক্লিপ করবে, নিচের দিকে নামলো, আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনলো, আবার ওটাকে যুক্ত করলো, ফসফোডাইএস্টার বন্ড বলো বা পেপটাইড বন্ড, অ্যাকচুয়ালি পেপটাইড বন্ড ক্রিয়েট করে, এখনো জল ছেড়ে দেয় আর দুটোর মধ্যে প্রোটিনের লিংক করে দেয়। ওরকম করে করতে 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 আস্তে আস্তে একটা সুতোর মতো, দড়ির মতো অংশ নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে, যেটা জায়গা দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে ই সাইট বা এক্সিট সাইট রাইবোজোম। ওই জায়গাটা দিয়ে নতুন তৈরি হওয়া প্রোটিন গুলো বেরোবে। ওই প্রোটিনের পরবর্তী ক্ষেত্রে ফোল্ডিং হবে বা যা হবে, প্রথম ফর্মে এইভাবে বেরোতে শুরু করবে। ঠিক আছে, আর যে অংশটাতে এই অ্যাকসেপ্ট করছে ওটাকে বলা হয় এ অ্যাসাইল সাইট বা অ্যাকসেপ্টার সাইট। অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করলো। পি সাইট, এই টানেলটা যেখানে পলিপেপটাইড বন্ড গুলো ক্রিয়েট হচ্ছে, পেপটাইড বন্ড গুলো। ক্লিয়ার? 3টা সাইট। অ্যাকসেপ্টার সাইট যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিচ্ছে, আরএনএ ধরে ধরে আনছে আর বসাচ্ছে, তো যে জায়গাটাতে প্রথম ঘরটাতে ঢোকাচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে, সেটাই হচ্ছে অ্যাকসেপ্টার সাইট। তারপরে ক্লিপ করলো, মানে বন্ড ক্রিয়েট করলো, পেপটাইড বন্ড দিয়ে, যেটার মধ্য দিয়ে রান করছে টানেলের মতো অংশ, সেটা হচ্ছে পি সাইট। যে ছোট্ট সুরঙ্গের মতো বা ফুটোর মতো অংশটা দিয়ে তোমার রাইবোজোমের কাছ থেকে বেরিয়ে গেল, এন্ডোপ্লাজমিক দিয়ে বেরোতে শুরু করলো রেটিকুলাম থেকে, সেটাকে কি বলবো? এক্সিট সাইট। বেরোচ্ছে তো, বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে ছোট্ট করে প্রোটিন সিনথেসিসের রাইবোজোম কিভাবে ভূমিকা পালন করে সেটার গল্প।
সেন্ট্রিওল জানো, সেন্ট্রোস্ফিয়ার আমাদের থাকে, প্রাণীদের থাকে না উদ্ভিদের থাকে? প্রাণীদের থাকে না, থাকে না, আমাদের থাকে তো। সেন্ট্রিওল যদি না থাকে, সেন্ট্রোস্ফিয়ার বেসিক্যালি দুটো অংশ নিয়ে তৈরি, সেন্ট্রিওল আর হচ্ছে অ্যাস্ট্রাল রে বা বেম। ওই আলোর ছটার মতো মাথার দিকে থাকে না, বইয়ের ছবিতে দেখেছো না? দেখেছো না? দেখুন, এই মাথার ছটার যেগুলো, সেগুলোর হচ্ছে নাম অ্যাস্ট্রাল রে। আলোর ছটার মতো দেখতে, এগুলোই হচ্ছে সেন্ট্রিওল। দুটো একসাথে নিয়ে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার সরি সেন্ট্রোজোম। আচ্ছা, এদের কাজ কি? যখন কোষ বিভাজন হয়, প্রত্যেকের কোষ বিভাজন হয় তো, কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন হয়, মনে আছে? মেটাফেজ দশাতে ওই মাঝ বরাবর এসে পরপর সাজবে, বেম তন্তুটাই অ্যাস্ট্রাল রে তৈরি করে। অ্যাস্ট্রাল রে যদি না থাকে তাহলে বেম তন্তু গঠন হতে পারবে না, এরাই পরবর্তী ক্ষেত্রে দেয়। আর এদের আরেকটা বৈশিষ্ট্য খেয়াল রাখবে, এই যে পিপে বা ড্রামের মতো অংশটা সেন্ট্রিওলের, সেটা সবসময় একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া ওরা থাকবে না। প্রথমে একটা থাকলো, আমাদের যখন কোষ বিভাজন শুরু হয় প্রথমে একটা স্ট্রাকচার থাকে, দুটো থাকে, এই একটা স্ট্রাকচার থাকলো, আগে বিভাজন একটা থেকে দুটো তৈরি করে, দুটো তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা অংশ কোষের আরেকটা প্রান্ততে যায়, মানে একটা যদি নর্থ পোলে থাকে আরেকটা সাউথ পোলে চলে যায়, দুটো দিকে গেল। কেন দুটো দিকে গেল? বেম তন্তুটা দুদিক বরাবরই আসে, কোষ যখন বিভাজন হবে টেনে যখন নিয়ে যাবে অ্যানাফেজের সময়টাতে, তখন দুটো প্রান্ততেই তো নিয়ে যাবে। যদি একটা জায়গাতেই দুটো থেকে যেত তাহলে বেম তন্তু একটা জায়গাতেই আসতো, একটা জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আবার কোষ তোমার নিউক্লিয়াস, ক্রোমোজোম গুলোকে একটা জায়গাতেই দলা পাকিয়ে দিত, দুটো আলাদা আলাদা জায়গাতে আর থাকতো না। ওই জন্য ওরা দুটো পোলে চলে যায় বিভাজন হয়ে, তারপরে সেখান থেকে বেম আলাদাভাবে গঠন হয়, বেম গঠিত হওয়ার পর দুদিকে অ্যানাফেজের সময় টেনে নিয়ে যায় দুই মেরু বরাবর। তাহলে এর দরকার আছে না দরকার নেই? এটা পর্দা ঘেরা না পর্দা ঘেরা না? পর্দা ঘেরা কোষাঙ্গাণু না পর্দা ঘেরা না? পর্দা ঘেরা না। পর্দা এসেছি আমি এখানে কোথাও? কোষীয় অঙ্গাণু ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপিক কিছু অঙ্গাণু থাকে, সেগুলোকে মাইক্রো বডিজ বলে, ঠিক আছে? মেনলি তিনটে। একটা লেখো পেরক্সিজোম, স্ফেরোজোম, গ্লাইঅক্সিজোম। হয়েছে? আচ্ছা, রাইবোজোমের যে অধঃকক গুলো আছে সেগুলোর নিজেদের মধ্যে জয়েন্ট হওয়ার জন্য ম্যাগনেসিয়াম আয়নের সাহায্য দরকার। ম্যাগনেসিয়াম যদি শরীরে কম হয় তাহলে ওরা একত্রীভূত হতে পারবে না, বা নিজেরা এসে জোড়া লাগার ব্যাপারটা ওদের হবে না। খেয়াল রেখো, কোশ্চেন করতে পারে কোন আয়নের প্রয়োজন, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এভাবে অপশন দিয়ে দিল, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম, তখন তার মধ্যে থেকে ম্যাগনেসিয়ামটা চুজ করবে। যাদের মনে হচ্ছে মনে থাকবে না, ছোট্ট করে পাশে Mg+ নিডেড লিখে দাও। একটা মাইক্রোবডিজ যার কাজ হচ্ছে, পেরক্সিজোম নামের মধ্যে কিছু আন্দাজ করতে পারছো কি থাকতে পারে? পেরক্সি নামটা, পেরক্সিটা থাকবে। হাইড্রোজেন পেরক্সাইড নাম শুনেছো? শুনেছো? H2O2, হাইড্রোজেন পেরক্সাইড, পেরক্সাইড পারক্সাইড যা বল, বানান ঠিক লিখলেই হল।
প্রোনাউন্সিয়েশনে কিছু যায় আসে না। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা পেরক্সিজমের ওখানে এসে ও ভাঙে। হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের শরীরে ভীষণ টক্সিক। আমাদের শরীরে যদি থাকে জায়মান অক্সিজেন তৈরি করবে এবং সেখান থেকে ফার্দার পরবর্তী ভালো কোষগুলোকে নষ্ট করতে শুরু করবে। সেই জিনিসটাকে আটকানোর জন্য যেগুলোকে বলে ফ্রি রেডিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট নাম শুনেছো? আমলকি খেতে বলে না অ্যান্টিঅক্সিডেন্ট হবে। হ্যাঁ। তো এই যে এই ধরনের যেগুলো কম্পোনেন্ট আছে এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যালস তৈরি করে। ফ্রি রেডিক্যালস মানে খুব উচ্চ শক্তি সম্পন্ন এক এক ধরনের কণা, যেটা ভালো কোষগুলোকে বা টাটকা ছোট বাচ্চা বাচ্চা কোষগুলোকে অ্যাটাক করবে, ওর কাছ থেকে দিয়ে ওকে মেরে ফেলবে। তার ফলে আমাদের এজিং স্পিড আপ হবে বা বিভিন্ন কোষের ক্ষতি হবে। সেই জিনিসটাকে আটকানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা বাইরে ওষুধ হিসেবে নেয়। তো এটাকে নর্মালি ভাঙবে হচ্ছে পেরক্সিজম। পেরক্সিজমের মধ্যে কিছু এনজাইম আছে যারা হাইড্রোজেন পারঅক্সাইড বা পেরক্সাইড যা বলছো সেটাকে ভেঙে এক অণু জল তৈরি, দুই অণু জল তৈরি করে আর কার্বনের একটা কোনো কম্পাউন্ড তৈরি করবে। আর মাথায় স্ল্যাশ মানে কার্বন কম্পাউন্ড, ডিপেন্ড করছে যে কত রকম কার্বন তার সাথে অ্যাটাচ হয়ে আছে বা নেই। এইভাবে আমাদের লিভার কোষের কাজ হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করা। যত রকম টক্সিন আছে লিভারে গিয়ে সেগুলো লিভার কোষগুলো টক্সিন গুলোকে নেয়, দিয়ে আমাদের শরীর থেকে টক্সিন গুলোকে রিমুভ করার কাজ করে। তাই জন্য এই পেরক্সিজোম লিভারের কোষের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়, মনে থাকবে। এ হাইড্রোলাইসিসে কাজ করে ভালো, মানে জলীয় বিশ্লেষণ করতে পারে, কিন্তু জারণ বিজারণ করার কাজ। পেরক্সিজমের মধ্যখানে থাকা যে এনজাইম গুলো আছে ওরা জলে বিশ্লিষ্ট করে দিতে পারবে, জলীয় বিশ্লেষণ করতে পারবে, কিন্তু জারণ বিজারণ রকম কোন রকম অ্যাক্টিভিটিস এরা করবে। নেক্সট যাও স্কেরোজোম, আরেকটা মাইক্রোবডিজ। ফ্যাট তৈরি করা এবং ফ্যাটকে সঞ্চয় করে রাখা এই স্কেরোজোম গুলোর মেন কাজ। তৈরি হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্কেরোজোম তৈরি হবে, লিখে রাখো। পেরক্সিজম লিভার কোষে থাকে, লিভার কোষ থেকে তৈরি হয়। গ্লাইঅক্সিজম গ্লাইঅক্সিজমের মধ্যে ফ্যাটি অ্যাসিড গুলো যেগুলো আছে, ফ্যাটকে ভাঙলে ফ্যাটের সর্বশেষ যেটা অংশ সেটাকে আমরা কি বলি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বলি। তো ফ্যাটকে ভাঙতে ভাঙতে ডাইজেশনের দিকে যদি ভাঙে, সেই ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ ঘটায়। লিখেছো? তার নিচে আরেকটা পয়েন্ট লেখো, গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস যাই বলো। প্লাজমোডেজমাটা সম্পর্কে খেয়াল আছে কারোর? এর আগের দিন কোষ প্রাচীর বলতে বলতে এই জায়গাটা ভুলে গেছিলাম খুব সম্ভবত। কোষ প্রাচীরে আমরা কি দেখেছিলাম, যদি একটা উদ্ভিদ কোষকে আমরা কনসিডার করি, প্রাইমারি, সেকেন্ডারি আর মিডল ল্যামেলা, মোটামুটি এই তিনটে। কিছু কিছু ক্ষেত্রে প্রগৌণ মানে সেকেন্ডারি পরেও প্রগৌণ কোষ প্রাচীর থাকে। এ তো গেল কোষ প্রাচীরের ঘটনা। এবার কোষ প্রাচীর মানে বাইরের একটা প্রাচীরের মতো আবরণ, যেটা ডেড সেল দিয়ে তৈরি, মৃত কোষ দিয়ে তৈরি, সজীব না। ভেতরে যেটা আছে প্রোটোপ্লাজম আমরা যাকে বলি, এটা তো সজীব, এর তো প্রাণ আছে। এবার পাশাপাশি দুটো কোষের মধ্যে এই সজীব প্রোটোপ্লাজমের যে সংযোগ,
এখানে ছোট ছোট কোষ প্রাচীরের মধ্যে আমরা বলেছিলাম মনে আছে ভেদ্য কোষ প্রাচীর, ও কিন্তু অর্ধভেদ্য না, এই কারণেই বলা হয়েছিল ভেদ্য। সিলেক্টিভলি পারমিয়েবল না, একে বাঁচতে দেবো ওকে আটকাবো এরকম কোনো বাছ বিচারও নেই। তুই আসছিস আয়, তুই বেরোবি বেরো, এরকম। সেল ওয়ালে ছোট ছোট পোর থাকে, সেল প্লাজমা তোমার প্লাজমা পর্দাতেও থাকবে, ওই ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে সজীব প্রোটোপ্লাজমের পাশাপাশি একটা কানেকশন বা ব্রিজ গঠন, যেমন সেতু, নদীর দুপাশে সেতু হয় না, ধরো এদিকে একটা পুল, মধ্যখান দিয়ে জল আসে, এদিকের পুল এদিকের পুল, এই পুলটাকে তো কানেক্ট করছে দুদিকে, সেরকম দুটো কোষের সজীব প্রোটোপ্লাজমের কানেকশন যেটা ইন্টারপ্লাজমিক ব্রিজ, সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, খেয়াল রেখো। এটা একটা পয়েন্ট বলতে ভুলেছিলাম, আর কি পয়েন্ট খেয়াল আছে কিনা? প্রগৌণ কোষ প্রাচীর জাইল্যান দিয়ে তৈরি। যদি কোশ্চেন করে কি উপাদান দিয়ে তৈরি, তাহলে লিখবে জাইল্যান। আর নর্মাল ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি মনে আছে? সেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ। গৌণ কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ওটা প্রগৌণ, লিগনিন, সুবেরিন, এগুলো দিয়ে তৈরি, যে কারণে শক্ত বা রিজিডিটি ব্যাপারটা আসে। আর যদি বলি ইউক্যারিওটিক কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, বলো বলো। ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক বলছি, আমি প্রোক্যারিওটিকে গেছি, ইউক্যারিওটিক থেকে আগে আদিম মিউকোপলিস্যাকারাইড বলেছিলাম। ওরা না হয় আসেনি, যারা ছিল প্রথম থেকে তাদের তো খাতার মধ্যে থাকবে, খাতাটাকে একটু রিভিশন দেবে ক্লাস শুরুর আগে, তাহলে কিছুই না। রিভিশন এই কারণে বলা হয় যাতে করে মাথার মধ্যে থাকে। নিউক্লিয়াসের পরে বলেছি, হ্যাঁ, যে বললো সে ঠিক বললো। খাতার মধ্যে ছোট্ট করে লেখো, গলগি বডির কোষীয় ক্ষরণের ভূমিকা। কোষীয় ক্ষরণে গলগি বডি কিভাবে পার্ট নেয়? বলছি, বলে দিচ্ছি।
ফার্স্ট পয়েন্টটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে রাইবোজোমাল স্টেজ। ফার্স্ট পয়েন্ট যেটা আছে রাইবোজোমাল স্টেজ। এখানে কি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে সেলের মধ্যে, এরকম করে থাকে তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনটা এরকম তো, এর গায়ে বসে থাকে রাইবোজোম। মনে পড়ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? স্মুথের গায়ে থাকবে না, কিন্তু রাফের গায়ে গোটাটা ভর্তি হয়ে থাকবে। এই রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের মেন ফাংশন কি? প্রোটিন সিনথেসিস করা। তাহলে ওর গায়ে বসে থাকা রাইবোজোম গুলো প্রোটিন সিনথেসিস করছে, সেটাই হচ্ছে এখানে ফার্স্ট স্টেজ, রাইবোজোমাল স্টেজ। মানে রাইবোজোমে প্রোটিন সিনথেসিস শুরু হলো। এবার রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়ে যাওয়ার পর সিস্টার্নাল স্টেজ। এখানে রাইবোজোম আছে, আর এই যে নালীর মতো অংশগুলো সেগুলোকে আমরা সিস্টার্নি বলি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি আছে আলাদা, আর গলগি বডির আলাদা সিস্টার্নি আছে, কিন্তু দুটোর গঠন সিস্টার্নি তো সেম সেম। ওপরে গায়ে বসে থাকা ওই রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হয়ে তারপরে এই নলের মধ্যে ঢুকলো, তাই জন্য সিস্টার্নাল স্টেজ। সিস্টার্নিতে ঢুকে গেল। কার সিস্টার্নিতে ঢুকলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নিতে ঢুকলো। এবার এখান থেকে ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, সিস্টার্নিতে ঢুকে গেছিল। এর কাছাকাছি ধরো গলগি বডি আছে, এটা গলগি বডির কি আছি, মাইক্রোটিবিউলস গুলো বা সিস্টার্নি, বেসিক্যালি সিস্টার্নি থলির মতো। ওর দুটো ফেস ছিল, একটা সিস ফেস একটা ট্রান্স ফেস, মনে পড়ছে? এবার একদিকে ধরো তোমার ওর ভেসিকল গুলো আছে, একদিকে ভ্যাকুওল আছে। গায়ের মধ্যে লাগিয়ে রাখলাম ভ্যাকুওল গুলো, গোল গোল যেটা আঁকলাম সেটা ভ্যাকুওল, মানে ফাঁকা থলির মতো অংশ আছে। ওই থলির মতো অংশের মধ্যে এই সিস্টার্নির এখান থেকে আস্তে আস্তে খরিত পদার্থ যেটা প্রোটিন তৈরি করেছিল রাইবোজোম, সেটাকে ট্রান্সপোর্ট করে দিল। তাহলে কি হলো, একটা সেম সেল, ওই সেলের মধ্যে একটা অঙ্গাণু থেকে আরেকটা অঙ্গাণুর মধ্যে জিনিসের ট্রান্সপোর্ট হচ্ছে, তাই জন্য নাম হলো ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট। যদি দুটো আলাদা সেলের মধ্যে ট্রান্সপোর্ট হতো তখন নাম হতো ইন্টার সেলুলার। একটা জিনিস এটা খেয়াল রাখবে, ইন্ট্রার ইন্টার, ইন্ট্রা হচ্ছে উইদিন, তোমার ভেতরে তোমার শরীরের কোনো কিছু নিয়ে যদি বলে তখন হবে ইন্ট্রা। আর ইন্টার মানে তোমাদের দুজনের মধ্যে ইন্টার স্কুল কম্পিটিশন হয় না, এটা দিয়ে মনে রাখবে। ইন্টার স্কুল কম্পিটিশন মনে রাখবে যে দুটো স্কুল আলাদা আলাদা, অতএব ইন্ট্রা মানে নিজে। একই স্কুলের ক্লাস 7 ক্লাস 6 এর মধ্যে কম্পিটিশন যদি হয় তখন বলবে ইন্ট্রা, আর দুটো আলাদা হলে ইন্টার। ঠিক আছে, তো এবার এটা কি হলো তাহলে, ইন্টার না ইন্ট্রাসেলুলার? ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, একই সেলের মধ্যে। এবার এর ভ্যাকুয়ালের মধ্যে ঢুকে পড়লো। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে কনডেনসেশন অফ সিক্রেটারি মেটেরিয়ালস, মানে যে খরিত পদার্থগুলো, প্রোটিন বেসিক্যালি যে প্রোটিনগুলো সিনথেসিস করেছিল সেগুলোর এবার ঘনীভবন হবে। ঘনীভবন মানে এমনিতে অনেক লিকুইডিফাইড ফর্মে আছে, তরল ফর্মে আছে, জল বেশি আছে, সেটা থেকে জলগুলো ছেড়ে দিতে শুরু করলো। ঠিক মানে ঘন প্রোটিনের অংশটুকুটাই সঞ্চয় করে রাখবে, বাদ বাকি জল বেশি সঞ্চয় করে রাখলে ওর জায়গাটা নষ্ট হচ্ছে। এক গ্লাস জলের ক্যাপাসিটি আছে, আমি এক গ্লাস জলের মধ্যে যদি ধরো ওর ওয়াটার বটলটা যেটা আছে ওর মিনিমাম ক্যাপাসিটি ধরে নিচ্ছি 500, এবার সেখানে আমি 500 জলও রাখতে পারি, 500 চিনিও রাখতে পারি, 500 শরবতও রাখতে পারি, পারি। কিন্তু যদি আমি 500 চিনি রাখি তাহলে ওই 500 চিনি থেকে পরবর্তী ক্ষেত্রে আমি একসাথে প্রায় 20 গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবো প্রয়োজন পড়লে। তাহলে জমিয়ে রাখার জন্য আমি সলিড ফর্ম করছি, ওটাই হচ্ছে কন্ডেনসেশন, বাংলাতে হয় বলে ঘনীভূত, ঘনীভবন, ঘনীভূত করা, জল ছেড়ে দিয়ে সলিড পোর্শনটা ঢুকে রাখা। নেক্সট হবে ইন্ট্রাসেলুলার স্টোরেজ, ঘনীভবন হয়ে গেল। এবার ভ্যাকুয়াল থেকে আস্তে আস্তে ভেসিকলে যাবে। ভেসিকল মানে কি, থলিগুলোর মধ্যে যখন জিনিসগুলো খরিত পদার্থগুলো সঞ্চয় হয়ে থলিগুলো আলাদা হয়ে গেছে, ও আর সিস্টার্নির সাথে আটকে নেই, বোঝা গেল? সিস্টার্নির সাথে লেগে থাকা অবস্থাতে ওর নাম থাকবে ভ্যাকুয়াল। একই জিনিস কেটে একটা থলি হিসেবে আলাদাভাবে যখন নিজেকে রিপ্রেজেন্ট করবে তখন ওর নাম হবে ভেসিকল। তাহলে ঘনীভূত অবস্থায় সিক্রেটারি ম্যাটেরিয়ালস বেসিক্যালি প্রোটিন কার মধ্যে থাকবে, ভেসিকল না ভ্যাকুয়াল? ভেসিকল, ভেসিকলের মধ্যে থাকবে। সেটাকে কি বলবো, ইন্ট্রাসেলুলার স্টোরেজ। ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলো, পরবর্তী ক্ষেত্রে যখন যেরকম প্রোটিনের দরকার পড়বে তখন এই ভেসিকল গুলো নিজে থেকে রিলিজ করবে। কিভাবে রিলিজ করবে, সেটা হচ্ছে এক্সোসাইটোসিস, কোষের উদ্গীরণ। কিভাবে হয়, ভেসিকল। এবার কোষ থেকে ও বেরোবে,
এই ভেসিকল গুলো কোষের কোষ পর্দার কাছাকাছি এলো, এও তো পর্দা বেষ্টিত, একটা পর্দা দিয়ে আবৃত, তো এর পর্দা আর কোষ পর্দাটা একসাথে ফিউজড হলো, মানে মিশে গেল। যে জায়গাটাতে ফিউজড হলো সেই জায়গাটাতে পরবর্তী ক্ষেত্রে কোষ চাপ বৃদ্ধি পাবে এবং তার মধ্যে দিয়ে এই জায়গাটা এরকম ফেটে গেল। ঠিক আছে, ফেটে যাওয়ার সাথে সাথে ওর ভেতরে যেটা কন্টেন্ট ছিল, মানে প্রোটিন যা ছিল, সেটা কোষ থেকে বাইরে বেরিয়ে গেল। এই পদ্ধতিটাকেই বলা হয় এক্সোসাইটোসিস, কোষের বাইরে বেরিয়ে যাওয়া, তাই জন্য নাম হচ্ছে এক্সো। এই একই জিনিস যদি কোষের ভেতরে ঢোকাতে হতো তখন সেটার নাম হয়ে যেত এন্ডো। এন্ডোসাইটোসিসের আবার দুটো ভাগ, কি কি? পিনোসাইটোসিস আর ফ্যাগোসাইটোসিস। জল জাতীয় কোনো জিনিস যখন নেবে তখন পিনো, পান করি জল, আর ফ্যাগো হচ্ছে গিলে ফেলে, সেই গিলে ফেলা থেকে ফ্যাগো। তাহলে এই গলগি বডির কোষীয় ক্ষরণের ক্ষেত্রে বেসিক এটা হচ্ছে ভূমিকা, খেয়াল থাকবে। স্লাইড চেঞ্জ করে জিজ্ঞেস করব, বলতে পারবে? বলো তো, এক একজন এক একটা করে পয়েন্ট বলো। সিস ফেজ, ট্রান্সফেজ। ট্রান্সফেজকে পরিণত তল বলে। এই ট্রান্সফেজের কাছাকাছি সমস্ত ভেসিকল গুলো বসে থাকে, আর সিস ফেজের কাছাকাছি বসে থাকবে হচ্ছে ভ্যাকুওল গুলো। ঠিক আছে, মনে থাকবে? মাথায় ছোট্ট করে হেডিং করো, প্লাস্টিড। প্লাস্টিড, পারমিতা, প্লাস্টিড একক পর্দা বেষ্টিত না দ্বিপর্দা বেষ্টিত? ওকে বলতে দাও। ভালো কথা, প্লাস্টিড দ্বিপর্দা বেষ্টিত। এমন একটা প্লাস্টিডের নাম বলো তো যেখানে কোনো রঞ্জক থাকে না। লিউকোপ্লাস্টিড। লিউকোপ্লাস্টিডের মধ্যে যদি আমি বলি শ্বেতসার জমা হয়ে থাকে এই ধরনের কোষগুলোর কি নাম? শ্বেতসার। পারবে? চেষ্টা করো লাজিজ। শ্বেতসার সঞ্চয় করে রাখছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের মধ্যে ভ্যারাইটি আছে তো আরো। শ্বেতসার যে রাখছে সঞ্চয় করে তাকে কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট বলবো? বলবো তো। আর এমনি প্লাস্টিকের কত রকম হয়? আর বাদ বাকি দুটো কি কি? ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কাকে বলবো? সবুজ রঙের নাম আছে, বায়োলজিতে তুমি সবুজ রং বলতে পারবে। ক্লোরোফিল। লেখক, সবুজ রং না, ক্লোরোফিল। ক্লোরোফিলের উপস্থিতির জন্য সবুজ রঙের দেখতে হয়। ঠিক আছে, ক্রোমোপ্লাস্টিতে কি ধরনের রং থাকে? ক্লোরোফিল বাদে বাদ বাকিগুলো থাকবে, জ্যান্থোফিল, সায়ানিন, বাদ বাকি যা থাকে। প্লাস্টিকের গঠনের মধ্যে থাইলাকয়েডের নাম শুনেছো? থাইলাকয়েডকে প্লাস্টিকের গঠনগত একক বলে।
বলে তো? সবুজে সবুজ ফুল। প্লাস্টিকের বাইরে বহিঃপর্দা থাকলো দুটো পর্দা দিয়ে ঘেরা, ভেতরে থাকলো হচ্ছে স্ট্রোমা বা ধাত্র, তারপরে যেটা অংশ থাকলো সেটা হচ্ছে থাইলাকয়েড। এই তিনটা স্ট্রাকচার লিখে নাও। প্লাস্টিকের গঠনে বাইরে পর্দা, সেকেন্ড স্ট্রোমা বা ধাত্র, থার্ড নম্বর যেটা সেটা হচ্ছে থাইলাকয়েড। এবার এই থাইলাকয়েড, এই যে পুরো স্ট্যাকটা এঁকেছি না হলুদ হলুদ, পুরোটা এই যে 1 2 3 4 5 পাঁচটা গিনির মতো অংশ, পুরোটাকে নিয়ে বলবো এক একটা থাইলাকয়েড। খেয়াল থাকবে, ধরো যদি হলুদ গুলোকে আমি ছোট্ট ছোট্ট 5 টাকার কয়েন ভাবি, এখানে 5 টাকা একটা রাখলাম, একটা রাখলাম, একটা রাখলাম, করতে করতে 10খানা 5 টাকা রাখলাম। বুঝতে পারছো? 10খানা 5 টাকার কয়েন রাখার পর যে স্ট্যাকটা তৈরি হলো, স্ট্যাকের বাংলা এই মুহূর্তে মনে পড়ছে না, ওই যে থামের মতো একটা স্ট্রাকচার তৈরি হলো, ওই পুরো স্তম্ভটাকে বলবো হচ্ছে থাইলাকয়েড। মাথায় ঢুকছে? থাইলাকয়েড, তার ভেতরে যে গিনির মতো স্ট্রাকচার গুলো আছে সেগুলো হচ্ছে গ্রানা, সিঙ্গলে বলবো গ্রানাম। ঠিক আছে? এবার একটার সাথে আরেকটা স্ট্রোমা ল্যামেলি দিয়ে কানেকশন থাকে। কি থাকে? স্ট্রোমা ল্যামেলি। ল্যামেলি মানে মধ্যপর্দা, মধ্যপর্দা সবসময় দুটো কোষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে থাকে। স্ট্রোমা বাদ বাকি যেটা ধাত্র, মানে যেটার বেস যে ধরে রাখে তাকে বলে ধাত্র। এই ঘরের মেঝেকে যদি আমি কনসিডার করি তাহলে এই ঘরের মেঝে হচ্ছে ধাত্র, আমরা এখানে বসে আছি সেরকম। এই ধাত্রের মধ্যে এই সমস্ত থাইলাকয়েড গুলো আছে, থাইলাকয়েডের ভেতরে গ্রানাম গুলো আছে। এবার এই এক একটা গ্রানাম, এই যে চাকতির মতো অংশটা, তার ভেতরে ক্লোরোফিল বসে থাকে। ক্লোরোফিল গুলো সূর্যের আলো বাইরে থেকে আসছে, পাতাতে পড়ছে, পড়ছে তো? সূর্যের আলোতে আমরা এইচ নিউ বা এইচ ল্যামডা, এইচ নিউই বলি, সূর্যালোকের শক্তি, নিউটাকে দিয়ে প্রকাশ কর। এবার উত্তেজিত ফোটন কণা, মানে সূর্যের আলোর মধ্যে যে শক্তিটা আছে বেসিক্যালি সৌরশক্তি, সেটা যখন এই ক্লোরোফিল গুলোকে হিট করবে, ধাক্কা মারবে, তখন ও উত্তেজিত হবে। ক্লোরোফিল, ক্লোরোফিল উত্তেজিত হয়ে অ্যাক্টিভ ফর্মে আসবে, তারপরে ফার্দার জলের বিশ্লেষণ বা খাবার সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু করবে পাতাতে। কেন পাতাতে করতে পারছে? কারণ পাতাতেই বেসিক্যালি এই ক্লোরোফিলটা থাকে। সূর্যালোকে কোয়ান্টিজম কণাও বলে, খেয়াল রেখো, ছোট করে লিখে রেখো। সূর্যালোকের সৌরশক্তির কণা যেটা কণা ফর্ম, সেটাকে কোয়ান্টিজম কণা বলে। কোয়ান্টিজম কণা ক্লোরোফিলকে এসে হিট করে বা আঘাত দেয়, তার ফলে ক্লোরোফিল উত্তেজিত হয়, উত্তেজিত হওয়ার পর সালোকসংশ্লেষ প্রক্রিয়া শুরু করে। কোয়ান্টিজম কণা। আচ্ছা, যদি বলি কোশ্চেন করি, কোয়ান্টিজম কণার মধ্যে কি শক্তি থাকে, সেটা উদ্ভিদের পাতার ক্লোরোফিলে কি শক্তিতে কনভার্ট হয় বা রূপান্তর হয়? সৌরশক্তিটা অ্যাকচুয়ালি কি শক্তি? হ্যাঁ, ফোটন। রাতে দেখতে পাই আমরা সূর্য, তার ফলে কি থাকে? আকাশে অন্ধকার, অমাবস্যা আছে, চাঁদও নেই, কি থাকবে? অন্ধকার মানে কি? আলোর অনুপস্থিতি, আলোক শক্তি। সূর্যের আলোর শক্তি, আলোক শক্তি, ওটাকে তুমি ফোটন কণা বলছো, কোয়ান্টাম কণা বলছো, ঠিক আছে। তাহলে আলোক শক্তি পাতাতে কিসে কনভার্ট হয়? রাসায়নিক শক্তি রূপে কনভার্টেড হয়ে ওটাকে স্থিতিকরণ করে, ধরে রাখছে। এই যে গ্লুকোজ তৈরি করবে ফটোসিনথেসিসে, ওটা তো খাবার, ওই শক্তিটাকে তো ওখানে ধরে রাখলো। গ্লুকোজ, এখনো গ্লুকোজের মধ্যে বেসিক্যালি 686 কিলো ক্যালোরি যে থাকলো, সেটা কি? কোথা থেকে পেলো ওই শক্তিটা? সূর্যের শক্তি। সূর্যের শক্তিটাকে খাবারে কনভার্ট করে ধরে রাখলো, এমন ভাবে ওখানে ঢুকিয়ে দিল যাতে ওই খাবারটা পরবর্তীকালে যে নেবে, গরু, ভেড়া, ছাগল, মানুষ যেই খাক না কেন, তার কাছে গিয়ে ওই শক্তিটা সে ইউটিলাইজ করতে পারবে। আমরা ডিরেক্ট গাছে, মানে সূর্যের আলোর মধ্যে দাঁড়িয়ে গেলে আমাদের সঙ্গে খাবার তৈরি হবে? হবে না। ক্ষমতা নেই ওই শক্তিটাকে কনভার্ট করার, গাছের ক্ষেত্রে আছে। লেখা হয়ে গেছে। একটা এককোষী প্রাণীর নাম বলো যার ক্ষেত্রে সে প্রাণী কিন্তু তার কাছে ক্লোরোফিল আছে, তার জন্য সে খাদ্য তৈরি করতে পারে। অ্যামিবা? শুধু অ্যামিবা? না তার আগের পেছনে কিছু একটা আছে?
ঠিক আছে। রাইবোফোরিন এখন কথা। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোফোরিন নামক এক ধরনের গ্লাইকোপ্রোটিনের সাহায্যে রাইবোজোমগুলো দৃঢ়ভাবে আটকে থাকে। ঠিক আছে। রাইবোজোমের দুটো গঠনের মেন পার্ট, একটা বড় অধঃএকক, একটা ছোট অধঃএকক। ঠিক আছে। বড় অধঃএককের ক্ষেত্রে তিনটি অংশ থাকে, ছোট অধঃএককের ক্ষেত্রে চারটি অংশ থাকে। লেখা হয়ে গেলে বলো, স্লাইড চেঞ্জ করবো। ঠিক আছে। বড় অধঃকের তিনটি অংশ যেটা আছে সেটা লেখো, অভিক্ষেপ, ভাঁজ এবং বৃন্ত। বড় অধঃএককের ক্ষেত্রে তিনটি অংশ হচ্ছে, প্রথমে অভিক্ষেপ, দ্বিতীয় হচ্ছে ভাঁজ, তৃতীয় হচ্ছে বৃন্ত। বৃন্ত বা স্টক হয়েছে। অভিক্ষেপ, ভাঁজ, বৃন্ত। ছোট অধঃএককের চারটে স্তর বা চারটে অংশ যেটা সেটা লিখে নাও। মস্তক মানে মাথা, ভূমি বেস, প্ল্যাটফর্ম খাঁজ। মস্তক, ভূমি, প্ল্যাটফর্ম, খাঁজ বা ক্লেফট। খাঁজ খাঁজ। আঁকাটা এঁকেছি, এটা হচ্ছে বেসিক্যালি রাইবোসোমের দুটো সাব ইউনিট।
ছোট অধঃএকক আর বড় অধঃএককে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে। নর্মাল ধাত্রতে মানে সাইটোপ্লাজম, কোষের ধাত্রর মধ্যে এরা আলাদা আলাদা ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে নাকি একসাথে থাকে? আলাদা আলাদা ভাবে থাকে না একসাথে থাকে? আলাদা আলাদা ভাবে থাকে। যখন প্রয়োজন কোষের ক্ষেত্রে দেখা যায় যে ওর প্রোটিন তৈরি করার দরকার পড়েছে, ডিএনএ হয়ে গেছে, আরএনএ হয়ে গেছে, এবার প্রোটিন লাগবে। আমাদের বিভিন্ন হরমোন এনজাইম আছে, সেগুলো সবই বেশিরভাগ প্রোটিন ইন নেচার। ঠিক আছে, পেপটোন এগুলো সব পড়েছো না, এনজাইম সব প্রোটিন। তাহলে ওই হরমোন বা এনজাইম তৈরি করার জন্য প্রোটিন লাগবে। তো এই সিগন্যালিং এর মধ্যে দিয়ে আস্তে আস্তে প্রোটিন গুলো তৈরি হতে শুরু করে। ঠিক আছে, গেল গল্প এটা। সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে আছে, যখন দরকার পড়লো তখন সমস্ত সাব ইউনিট গুলো কাছাকাছি আসবে এবং সেই হিসেবে সাজবে। কার উপরে সাজবে? কার উপরে বসে আছে? এমআরএনএ, লাল এমআরএনএ। এমআরএনএ কেন নাম এমআরএনএ? মেসেঞ্জার আরএনএ। আরএনএ যখন তৈরি হয় তখন ওর কাটছাট হয়, যেমন মাছ খাওয়ার সময় অনেকে মাছের লেজ বাদ দিয়ে দেয়, মাথা বাদ দিয়ে দেয়, ওরকম আরএনএ তৈরি হয়ে গেল তো বাচ্চা আরএনএ, ওখানে অনেক ইনফরমেশন থাকতে পারে। ততটুকু ইনফরমেশন নেবে যতটুকু ইনফরমেশন থেকে পরবর্তী ক্ষেত্রে কোনো কার্যকরী প্রোটিন তৈরি করতে পারবে। কার্যকরী প্রোটিন, যে প্রোটিন আমার শরীরে তোমার শরীরে কাজ করতে সক্ষম, ফালতু প্রোটিনকে তৈরি করবে না। এবার ওই কাটিংটাকে স্প্লাইসিং বলে, আরএনএ স্প্লাইসিং। আরএনএ স্প্লাইসিং হয়ে যাওয়ার পর যেটা তৈরি হয় সেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএ এর মধ্যে ঠিক ততটুকুটাই ইনফরমেশন দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে, এক একটা ইনফরমেশন কোনটা জায়গাতে কোনটা করলে কোন প্রোটিন তৈরি হবে, পরপর অ্যামাইনো অ্যাসিড সাজবে। ওই কারণে এমআরএনএ এর ওপর এসে দুটো সাব ইউনিট বসে, উপরের দিকে ছোটটা, নিচের দিকে বড়টা বসলো। বসে যাওয়ার পর এই যে এখানে যে লাল বুটি বুটি গুলো দিয়েছি, ওটা এমনি এমনি দিইনি, ওগুলো হচ্ছে কোডন, এক একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করবে। অ্যামাইনো অ্যাসিড গুলো কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কটা? 20টা। 20টা। মানে ওগুলো আমাদের শরীরে দরকার, কিন্তু আমরা তৈরি করতে পারি না, আমাদের কোনো না কোনো ফর্মে খাবারের মধ্য দিয়ে নিতে হয়। সেগুলো কোষের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার এই কোডন গুলো দেখবে, আর টিআরএনএ এর নাম টি কেন? ট্রান্সফার আরএনএ। ওই টিআরএনএ গুলো গিয়ে এর কোড মিলবে, ঠিক যেমন তালার খাঁজের সাথে মিলে চাবি থাকে, ওরকম এক একটা কোড গুলো আছে। ওই কোড গুলো পড়ে ওরকম খাঁজের সাথে মিলবে, এরকম অ্যামাইনো অ্যাসিড গুলোকে চুল ধরে যাকে বলে টেনে তুলে আনবে। কে করবে ওই কাজটা? ট্রান্সফার আরএনএ। তার জন্য ট্রান্সফার আরএনএ এখানে বসে আছে, আর ওর মাথায় 3টে অ্যান্টিকোডন স্ট্র্যান্ড আছে, যেটা বুটি বুটি করে দেওয়া আছে। মানে এর একটার কোডন একটার অ্যান্টিকোডন, তারপরে গিয়ে দুটো খাঁজে খাঁজে মিলে যায়। বোঝা গেল কি বলছি? এবার একটা করে ট্রান্সফার আরএনএ অ্যামাইনো অ্যাসিড করে আনবে, একটা করে ক্লিপিং হবে, মানে খাঁজ করে দিল, খাঁজের মধ্যে ঢুকে গেল। এইখানে দেখো একটা খাঁজ আছে, সুড়ঙ্গ, টানেল, বড় অধঃএককে। ঠিক টিআরএনএ আনবে, অ্যামাইনো অ্যাসিড বসবে, একটা করে ক্লিপ করবে, নিচের দিকে নামলো। আবার আরেকটা অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনলো, আবার ওটাকে যুক্ত করলো, ফসফোডাইএস্টার বন্ড বলো বা পেপটাইড বন্ড, অ্যাকচুয়ালি পেপটাইড বন্ড ক্রিয়েট করে, এখনো জল ছেড়ে দেয় আর দুটোর মধ্যে প্রোটিনের লিংক করে দেয়। ওরকম করে করতে 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 আস্তে আস্তে একটা সুতোর মতো, দড়ির মতো অংশ নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। যেটা জায়গা দিয়ে বেরোচ্ছে সেটা হচ্ছে ই সাইট বা এক্সিট সাইট, রাইবোজোম। ওই জায়গাটা দিয়ে নতুন তৈরি হওয়া প্রোটিন গুলো বেরোবে। ওই প্রোটিনের পরবর্তী ক্ষেত্রে ফোল্ডিং হবে বা যা হবে, প্রথম ফর্মে এইভাবে বেরোতে শুরু করবে। ঠিক আছে, আর যে অংশটাতে এই অ্যাকসেপ্ট করছে ওটাকে বলা হয় এ অ্যাসাইল সাইট বা অ্যাকসেপ্টার সাইট। অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করলো। পি সাইট, এই টানেলটা যেখানে পলিপেপটাইড বন্ড গুলো ক্রিয়েট হচ্ছে, পেপটাইড বন্ড গুলো। ক্লিয়ার? 3টা সাইট। অ্যাকসেপ্টার সাইট যেখানে অ্যামাইনো অ্যাসিড গুলোকে নিচ্ছে, আরএনএ ধরে ধরে আনছে আর বসাচ্ছে, তো যে জায়গাটাতে প্রথম ঘরটাতে ঢোকাচ্ছে অ্যামাইনো অ্যাসিডটাকে, সেটাই হচ্ছে অ্যাকসেপ্টার সাইট। তারপরে ক্লিপ করলো, মানে বন্ড ক্রিয়েট করলো, পেপটাইড বন্ড দিয়ে, যেটার মধ্য দিয়ে রান করছে টানেলের মতো অংশ, সেটা হচ্ছে পি সাইট। যে ছোট্ট সুরঙ্গের মতো বা ফুটোর মতো অংশটা দিয়ে তোমার রাইবোজোমের কাছ থেকে বেরিয়ে গেল, এন্ডোপ্লাজমিক দিয়ে বেরোতে শুরু করলো রেটিকুলাম থেকে, সেটাকে কি বলবো? এক্সিট সাইট। বেরোচ্ছে তো, বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে ছোট্ট করে প্রোটিন সিনথেসিসে রাইবোজোম কিভাবে ভূমিকা পালন করে সেটার গল্প।
সেন্ট্রিওল জানো, সেন্ট্রোস্ফিয়ার আমাদের থাকে, প্রাণীদের থাকে না উদ্ভিদের থাকে? প্রাণীদের থাকে না, থাকে না, আমাদের থাকে তো। সেন্ট্রিওল যদি না থাকে, সেন্ট্রোস্ফিয়ার বেসিক্যালি দুটো অংশ নিয়ে তৈরি, সেন্ট্রিওল আর হচ্ছে অ্যাস্ট্রাল রে বা বেম। ওই আলোর ছটার মতো মাথার দিকে থাকে না, বইয়ের ছবিতে দেখেছো না? দেখেছো না? দেখুন, এই মাথার ছটার যেগুলো, সেগুলোর হচ্ছে নাম অ্যাস্ট্রাল রে। আলোর ছটার মতো দেখতে, এগুলোই হচ্ছে সেন্ট্রিওল। দুটো একসাথে নিয়ে সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার সরি সেন্ট্রোজোম। আচ্ছা, এদের কাজ কি? যখন কোষ বিভাজন হয়, প্রত্যেকের কোষ বিভাজন হয় তো, কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠন হয়, মনে আছে? মেটাফেজ দশাতে ওই মাঝ বরাবর এসে পরপর সাজবে, বেম তন্তুটাই অ্যাস্ট্রাল রে তৈরি করে। অ্যাস্ট্রাল রে যদি না থাকে তাহলে বেম তন্তু গঠন হতে পারবে না, এরাই পরবর্তী ক্ষেত্রে দেয়। আর এদের আরেকটা বৈশিষ্ট্য খেয়াল রাখবে, এই যে পিপে বা ড্রামের মতো অংশটা সেন্ট্রিওলের, সেটা সবসময় একজন আরেকজনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া ওরা থাকবে না। প্রথমে একটা থাকলো, আমাদের যখন কোষ বিভাজন শুরু হয় প্রথমে একটা স্ট্রাকচার থাকে, দুটো থাকে, এই একটা স্ট্রাকচার থাকলো, আগে বিভাজন একটা থেকে দুটো তৈরি করে, দুটো তৈরি হওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটা অংশ কোষের আরেকটা প্রান্ততে যায়, মানে একটা যদি নর্থ পোলে থাকে আরেকটা সাউথ পোলে চলে যায়, দুটো দিকে গেল। কেন দুটো দিকে গেল? বেম তন্তুটা দুদিক বরাবরই আসে, কোষ যখন বিভাজন হবে টেনে যখন নিয়ে যাবে অ্যানাফেজের সময়টাতে, তখন দুটো প্রান্ততেই তো নিয়ে যাবে। যদি একটা জায়গাতেই দুটো থেকে যেত তাহলে বেম তন্তু একটা জায়গাতেই আসতো, একটা জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে আবার কোষ করে তোমার নিউক্লিয়াস, ক্রোমোজোম গুলোকে একটা জায়গাতেই দলা পাকিয়ে দিত, দুটো আলাদা আলাদা জায়গাতে আর থাকতো না। ওই জন্য ওরা দুটো পোলে চলে যায় বিভাজন হয়ে, তারপরে সেখান থেকে বেম আলাদাভাবে গঠন হয়, বেম গঠিত হওয়ার পর দুদিকে অ্যানাফেজের সময় টেনে নিয়ে যায় দুই মেরু বরাবর। তাহলে এর দরকার আছে না দরকার নেই? এটা পর্দা ঘেরা না পর্দা ঘেরা না? পর্দা ঘেরা কোষাঙ্গাণু না পর্দা ঘেরা না? পর্দা ঘেরা না। পর্দা এসেছি আমি এখানে কোথাও? কোষীয় অঙ্গাণু ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রোস্কোপিক কিছু অঙ্গাণু থাকে, সেগুলোকে মাইক্রো বডিজ বলে, ঠিক আছে? মেনলি তিনটে। একটা লেখো পেরক্সিজোম, স্ফেরোজোম, গ্লাইঅক্সিজোম। হয়েছে? আচ্ছা, রাইবোজোমের যে অধঃকক গুলো আছে সেগুলোর নিজেদের মধ্যে জয়েন্ট হওয়ার জন্য ম্যাগনেসিয়াম আয়নের সাহায্য দরকার। ম্যাগনেসিয়াম যদি শরীরে কম হয় তাহলে ওরা একত্রীভূত হতে পারবে না, বা নিজেরা এসে জোড়া লাগার ব্যাপারটা ওদের হবে না। খেয়াল রেখো, কোশ্চেন করতে পারে কোন আয়নের প্রয়োজন, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এভাবে অপশন দিয়ে দিল, ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম, তখন তার মধ্যে থেকে ম্যাগনেসিয়ামটা চুজ করবে। যাদের মনে হচ্ছে মনে থাকবে না, ছোট্ট করে পাশে Mg+ নিডেড লিখে দাও। কারণ একটা মাইক্রোবডিজ যার কাজ হচ্ছে, পেরক্সিজোম নামের মধ্যে কিছু আন্দাজ করতে পারছো কি থাকতে পারে? পেরক্সি নামটা, পেরক্সিটা থাকবে। হাইড্রোজেন পেরক্সাইড নাম শুনেছো? শুনেছো? H2O2, হাইড্রোজেন পেরক্সাইড, পেরক্সাইড পারক্সাইড যা বল, বানান ঠিক লিখলেই হল।
প্রোনাউন্সিয়েশনে কিছু যায় আসে। হাইড্রোজেন পারঅক্সাইড যেটা পেরক্সিজমের ওখানে এসে ও ভাঙে। হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের শরীরে ভীষণ টক্সিক। আমাদের শরীরে যদি থাকে জায়মান অক্সিজেন তৈরি করবে এবং সেখান থেকে ফার্দার পরবর্তী ভালো কোষগুলোকে নষ্ট করতে শুরু করবে। সেই জিনিসটাকে আটকানোর জন্য যেগুলোকে বলে ফ্রি রেডিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট নাম শুনেছো? আমলকি খেতে বলে না অ্যান্টিঅক্সিডেন্ট হবে। হ্যাঁ। তো এই যে এই ধরনের যেগুলো কম্পোনেন্ট আছে এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যালস তৈরি করে। ফ্রি রেডিক্যালস মানে খুব উচ্চ শক্তি সম্পন্ন এক এক ধরনের কণা, যেটা ভালো কোষগুলোকে বা টাটকা ছোট বাচ্চা বাচ্চা কোষগুলোকে অ্যাটাক করবে, ওর কাছ থেকে দিয়ে ওকে মেরে ফেলবে। তার ফলে আমাদের এজিং স্পিড আপ হবে বা বিভিন্ন কোষের ক্ষতি হবে। সেই জিনিসটাকে আটকানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বা বাইরে ওষুধ হিসেবে নেয়। তো এটাকে নর্মালি ভাঙবে হচ্ছে পেরক্সিজম। পেরক্সিজমের মধ্যে কিছু এনজাইম আছে যারা হাইড্রোজেন পারঅক্সাইড বা পেরক্সাইড যা বলছো সেটাকে ভেঙে 1 অণু জল তৈরি, 2 অণু জল তৈরি করে আর কার্বনের একটা কোনো কম্পাউন্ড তৈরি করবে। আর মাথায় স্ল্যাশ মানে কার্বন কম্পাউন্ড, ডিপেন্ড করছে যে কত রকম কার্বন তার সাথে অ্যাটাচ হয়ে আছে বা নেই। এইভাবে আমাদের লিভার কোষের কাজ হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করা। যত রকম টক্সিন আছে লিভারে গিয়ে সেগুলো লিভার কোষগুলো টক্সিন গুলোকে নেয়, দিয়ে আমাদের শরীর থেকে টক্সিন গুলোকে রিমুভ করার কাজ করে। তাই জন্য এই পেরক্সিজোম লিভারের কোষের মধ্যে একটু বেশি দেখতে পাওয়া যায়, মনে থাকবে। এ হাইড্রোলাইসিসে কাজ করে ভালো, মানে জলীয় বিশ্লেষণ করতে পারে, কিন্তু জারণ বিজারণ করার কাজ। পেরক্সিজমের মধ্যখানে থাকা যে এনজাইম গুলো আছে ওরা জলে বিশ্লিষ্ট করে দিতে পারবে, জলীয় বিশ্লেষণ করতে পারবে, কিন্তু জারণ বিজারণ রকম কোন রকম অ্যাক্টিভিটিস এরা করবে। নেক্সট যাও স্কেরোজোম, আরেকটা মাইক্রোবডিজ। ফ্যাট তৈরি করা এবং ফ্যাটকে সঞ্চয় করে রাখা এই স্কেরোজোম গুলোর মেন কাজ। তৈরি হবে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, ঠিক আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্কেরোজোম তৈরি হবে, লিখে রাখো। পেরক্সিজম লিভার কোষে থাকে, লিভার কোষ থেকে তৈরি হয়। গ্লাইঅক্সিজম গ্লাইঅক্সিজমের মধ্যে ফ্যাটি অ্যাসিড গুলো যেগুলো আছে, ফ্যাটকে ভাঙলে ফ্যাটের সর্বশেষ যেটা অংশ সেটাকে আমরা কি বলি, ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বলি। তো ফ্যাটকে ভাঙতে ভাঙতে ডাইজেশনের দিকে যদি ভাঙে, সেই ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ ঘটায়। লিখেছো? তার নিচে আরেকটা পয়েন্ট লেখো, গ্লুকোনিওজেনেসিস পদ্ধতিতে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোনিওজেনেসিস বা নিউ গ্লুকোজেনেসিস যাই বলো। মাইক্রোটিবিউল, ছোট ছোট যে নলের মতো অংশগুলো থাকে, কোষের মোবিলিটি মানে কোষীয় চলন বা কোষ যে একটু নড়াচড়া করছে সেগুলোতে সাহায্য করবে। যেমন ফ্ল্যাজেলা, মনে আছে? ফ্ল্যাজেলা চলনে সাহায্য করে। তো ওই ধরনের গঠনগুলোতে এই মাইক্রোটিবিউলস গুলো থাকে। এই হচ্ছে ছোট্ট করে মাইক্রোটিবিউলস এর গঠন হয়ে গেল। আর থাকবে হচ্ছে সাইটোস্কেলিটন। নাম থেকে কিছু আন্দাজ করতে পারছো? সাইটোস্কেলিটন, সাইটো মিন্স কোষ, স্কেলিটন মিন্স কঙ্কাল। কোষের ভেতরে মানে অণু, নালিকা,
ফাইবার এগুলো দিয়ে যে একটা কাঠামো, সেলের স্ট্রাকচার, যে কারণে সেলটা মানে থলথলেও হয়ে যাচ্ছে না, ফেটেও যাচ্ছে না, একটা নিজস্ব স্ট্রাকচার মেনটেন করে রাখতে পারছে, সেটাকেই বলা হয় সাইটোস্কেলিটন। পাতি বাংলাতে বলতে গেলে কোষীয় কঙ্কাল। নামের মধ্যে মানে আছে, সাইটো মিন্স সেল বা কোষ, স্কেলিটন হচ্ছে কঙ্কাল। কোষীয় কঙ্কালকে বলা হচ্ছে সাইটোস্কেলিটন। কোষের আকার, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এগুলি হচ্ছে এর মেন কাজ। ভ্যাকুওল উদ্ভিদের থাকে না প্রাণী থাকে? কেড়ে প্রাণী বলছিল? উদ্ভিদের ক্ষেত্রে সংখ্যাতে বেশি থাকে, আকারে বড় থাকে। প্রাণীদের ক্ষেত্রে খুব কম, যদিও বা একটা দুটো থাকে, সেটা আকারে খুব ছোট হয়। ধরে নেওয়া যায় প্রাণীদের ক্ষেত্রে সাধারণত থাকে না। কিন্তু এই যে ভ্যাকুওল গুলো আছে, এর কিছু তো পারপাস থাকবে যে কারণে আছে, বিনা প্রয়োজনীয়তা তো বসে নেই। প্রাণীদের ক্ষেত্রে ভ্যাকুওল থাকবে, ছোট ছোট গলগি বডির ওখানে থাকে। ভ্যাকুওল গুলো তো ভেসিকলে কনভার্ট হয়ে যায়, ছোট্ট থাকে, বড় বড় থাকে। উদ্ভিদের ক্ষেত্রে কেন থাকে? কারণ উদ্ভিদ এক হচ্ছে খাদ্য সংশ্লেষ করতে পারে সালোক সংশ্লেষের মধ্যে দিয়ে। এবার খাবারের ধরন থাকে, এক একটা ভ্যাকুওল এক একটা পারপাস সার্ভ করে, বাংলাতে বলতে গেলে এক একটা কাজ করে। কোনো ভ্যাকুওল খাদ্য সঞ্চয় করছে, কোনো ওটাকে ফুড ভ্যাকুওল বলবে। কোনো কোনো ভ্যাকুওল ধরো রেচন পদার্থ সঞ্চয় করছে, ঠিক আছে? কোনো ভ্যাকুওল অন্য কোনো কাজ করছে, কেউ প্রোটিন সঞ্চয় করে রাখছে, কেউ কালার সঞ্চয় করে রাখছে। কোনো ভ্যাকুওলের মধ্যে ক্লোরোফিল বা কোনো এমন কিছু পদার্থ আছে যেটার কারণে ও ক্লোরোফিল থাকার কাজগুলো করতে পারছে। এরকম করে ভ্যাকুওল বিভিন্ন পারপাস সার্ভ করে, ঠিক আছে? আপাতত সেল ইউনিট অফ লাইফের চ্যাপ্টারটা শেষ। এবার এখান থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের থাকে, যে জায়গাটা আরেকবার বোঝাতে হবে, সেটা বলো, তাহলে আমি ছোট্ট করে বুঝিয়ে দিই।